হ্যালো বন্ধুরা, রয়্যাল এডুকেশন ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি তোমাদের মাধ্যমিকের পর্ষদের যে টেস্ট পেপার, সেই পর্ষদের টেস্ট পেপার 3 নম্বর যে স্কুল, সেই 3 নম্বর স্কুলের আজকে আমরা সলভ করবো। দেখো 381 পেজ, এই পেজটা আমরা করবো আজকে। দেখো চলে যা, আজকে প্রথম যে কোয়েশ্চেন আছে আমাদের কি আছে দেখে নেবো, চলো। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন বলেছে দেখো, একের একটা। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, বলছে আসল অনুপাত 1 বছরে সুদ আসল হচ্ছে 20:21। তার মানে হচ্ছে আসল আসল অনুপাত 1 বছরে কত, 1 বছরের সুদ আসল, 1 বছরের সুদ আসল কত দিয়েছে না, সুদ আসলের অনুপাতটা দিয়েছে। সুদ আসলের অনুপাত সমান কত, 20:21, এটা দিয়েছে। তার মানে কি আমার আসল যদি ধরে নিই, ধরি আসল, আসল কত ধরবো, আসল হচ্ছে 20p, 20p টাকা। আচ্ছা, সুদ আসল কত বলবো, সুদ আসল বলবো আমি, তাহলে সুদ আসল কত, সুদ আসল হচ্ছে 21p টাকা, 21p টাকা। তার মানে যদি সুদ আসল আছে আর আসল আছে, তাহলে আমার সুদ কত পাবো না, সুদ আসল থেকে সুদটা বিয়োগ করে দেবো। তাহলে সুদ আসল থেকে সুদটা বিয়োগ করলে সুদ সমান কত হবে, সুদ সমানে কত হবে, সুদ মানে তো আয়, তাহলে আয় সমানে কত হবে, 21p মাইনাস 20p। তার মানে কত আসছে, তার মানে p টাকা আসছে, তাই না? এরপরে জানি আই সমানে PRT/100, তাহলে আসল তো পি, এটা ভাবি মনে মনে ভাবিয়ে নিচ্ছি যে আই সমানে হচ্ছে পি সমান হচ্ছে 20p। তাহলে আমরা জানি হচ্ছে আই সমানে PRT/100, আই সমান হচ্ছে PRT/100। ঠিক আছে, এটা এবার পি মানে কি, পি মানে হচ্ছে তোমার 20p, আর আই তো পেয়ে পেয়ে গেছি পি। তার মানে হচ্ছে এখানে আমি করতে পারি বা, দেখো আয়ের মান কত, আয় হচ্ছে সুদ, সুদ মানে হচ্ছে পি, তাহলে পি সমানে আমি করতে পারি PRT। পি মানে কি এখানে PRT 100, এই যে পিটা বলছি, এই পিটা কে বসাবো, এই পিটাকে বসাবো হচ্ছে এই দেখো আসল 20p। তার মানে হচ্ছে 20p আর কত, আর আমাকে বের করতে হবে, আর ইন্টু টি। টি কত, টি আছে 1 বছর, তাহলে 1 বছরের সুদ হচ্ছে যে 1 বসিয়ে দেবো, দেখো যে 1 বসিয়ে দিলাম বাই কত, 100, বাই হচ্ছে 100। তাহলে এটা হলো, তাহলে এটা যদি হয় তাহলে এখানে পিপিটা দেখো কেটে দেবো, পিপি কেটে দিলাম। তার মানে কত আসছে, 20×5=100। তার মানে আর এর মান কত আসছে, দেখো আর এর মান এখানে আসছে আর সমানে 5%, বা হচ্ছে আর সমানে কত, 5%। এটা অ্যান্সার কি হয়ে গেল, আর এর মান 5%, সুদের হার কত, 5% হলো। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে, এটা অপশন কত কত আছে, অপশন সিতে আছে, দেখো অপশন কত আছে, সিতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 5%। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো। নেক্সট দুয়েরটা কি বলেছে দেখো, যে ত্রিভুজের ক্ষেত্রফল ভ্যারিজেস। আচ্ছা, এটা ভ্যারিজেস, হ্যাঁ, দুয়েরটা বলছে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভ্যারিজেস, এটা ভ্যারিজেস, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা। যদি এই কেসটা হয় তাহলে উভয়ই কি বলছে, ভূমি এবং উচ্চতা উভয় পরিবর্তনশীল। যদি পরিবর্তনশীল হয় এটি কি প্রকার ভেদ, সেটা সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, না এদের কোনোটি নয়। তাহলে কি বলতে পারবো আমরা, দেখো আমি সাপোজ যদি ধরি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি ধরে নিলাম, যদি আমি কিছু একটা ভাবি, তো ভূমি আমি এক্স ভাবলাম, উচ্চতা আমি ওয়াই ভাবলাম, যদি আমি ভেবে নিই আর কি, ভূমি কি ভাবলাম, ভূমি এক্স, উচ্চতা হচ্ছে ওয়াই। ঠিক আছে, আমি ভাবছি যে ক্ষেত্রফল কিছু একটা ধরি এ, ক্ষেত্রফল এ ভাবছি, তাহলে এ ভেরিজেস এক্স ওয়াই, এটা কিভাবে আসে না, আমি বলতে পারি এ ভেরিজেস এক্স আর হচ্ছে এ ভেরিজেস ওয়াই, এটা আমি লিখতে পারি। তো যদি এটাকে আমি যৌগিক ভেদ করি তাহলে কত হবে, এ ভেরিজেস এক্স ওয়াই। ঠিক আছে, এটা আমি করতে পারি। তার মানে হচ্ছে এই কেসটা আসছে কিভাবে আসছে না, এ ভেরিজেস এক্স বা অথবা হচ্ছে এ ভেরিজেস যদি ওয়াই হয়, এ ভেরিজেস এক্স ওয়াই আসছে। তো তার মানে এটা কি ভেদ হচ্ছে, যৌগিক ভেদ। তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। অপশন সিতে কি হবে, যৌগিক ভেদ। ঠিক আছে, তো কি হয়ে যাবে, সরি, যৌগিক, যৌগিক ভেদ, অর্থাৎ কিসে থাকবে, যৌগিক ভেদে থাকবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট, নেক্সট আমাদের ম্যাথ কি আছে দেখবো, 3 নম্বরটা বলছে দেখো, তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত ত্রয়ের মানে তিনটা বৃত্ত আর কি, কেন্দ্র সরলরেখাংশ দ্বারা যোগ করা হলে উৎপন্ন ত্রিভুজ কোণ তিনটির মান কত হবে। তার মানে কি করবো, আমরা তিনটা দেখো বৃত্ত, একটা বৃত্ত, আমরা ছোটবেলায় একটা ছবি আঁকতাম না এরকম ভাবে, হ্যাঁ হ্যাঁ সবাই এঁকেছে দেখো, সেই লেড কম্পাস দিয়ে করে আঁকতে, ব্যাস এরকম ধরো তিনটা ছবি আছে, মানে তিনটা বৃত্ত আছে, এই তিনটা বৃত্তের ধরো কেন্দ্র আছে এরকম ভাবে, তিনটা কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা
এই তিনটা কেন্দ্র কি করছে না একটা সরলরেখা দিয়ে যুক্ত করছে, তার মানে এটা সরলরেখা দিয়ে যুক্ত করছি, এটা সরলরেখা দিয়ে যুক্ত করছি, এটা হচ্ছে যুক্ত করা হলো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এই ত্রিভুজটার কোন তিনটির মান, তার মানে হচ্ছে আমাকে এই দেখো এই যে এইখানে এই কোণটার মান, এই কোণটার মান আর এই কোণটার মান চেয়েছে, কিভাবে আমরা করবো তাহলে? কিছু না কিছু তো ভাবতে হবে একটা, কি ভাববো? দেখো একটা জিনিস দেখো, এখান থেকে এই ডিস্টেন্সটা যা, এখান থেকে এই ডিস্টেন্সটা একই একদম হচ্ছে, এখানে বলে দিয়েছি যে তিনটা সমান বৃত্ত, অর্থাৎ তিনটা হচ্ছে ব্যাসার্ধ সমান হয়ে যাবে। তার মানে হচ্ছে কি, এটা যদি এক্স ধরি, আমি এক্স এক্স না ধরে আর ধরি সুবিধা হবে তোমাদের জন্য, তাহলে আমরা কত ধরছি, এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা হচ্ছে আর যদি ধরি, এটা যদি আর হয় এটাও আর হবে, তাই না? আবার এটা যদি আর হয় এটাও আর হবে, মানে এই যে এই ডিস্টেন্সটা এটা, ঠিক আছে, এটা যদি আর হয় এটাও আর হবে, তার মানে পুরোটা কত, এই পুরো রেখাটা কত, টু আর, এই পুরোটা রেখা কত, টু আর, দেখো এই পুরো রেখাটা কত, টু আর, তার মানে আমি বলতে পারি এটা টু আর। আচ্ছা এই পুরো রেখাটা কত, এটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে টু আর বলতে পারি, আবার এই পুরো রেখাটা কত, এটা হচ্ছে কত, টু আর, ঠিক আছে, তার মানে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় একটা ত্রিভুজে, সেটা কি বলি, সমবাহু ত্রিভুজ বলি। তাহলে সেটা কি ত্রিভুজ হয়ে গেল, এই যে ত্রিভুজটা আসছে সেটাকে আমি বলতে পারছি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু যদি ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজে কোণগুলো কত ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে হয়, তা সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ কত হবে, 60 ডিগ্রি, তার মানে এটাও কত হয়ে যাবে, কোণ তিনটা তাহলে কত হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি আর 60 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ তিনটা কোণ কত হবে, 60 ডিগ্রি করে হবে। তাহলে অপশন আছে এখানে, হ্যাঁ অপশন বি আছে, দেখো অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি 60 ডিগ্রি। কেন হচ্ছে, কারণ সমবাহু ত্রিভুজে তিনটা বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, তিনটা বাহু সমান হয়ে যায়, এমন সমান হয়ে গেলে তিনটা কোণও সমান হয়ে যাবে, তার মানে তিনটা কোণ কত, 60 ডিগ্রি, তিনটা কোণ সমষ্টি যেহেতু কত, 180 ডিগ্রি, ঠিক আছে এটা, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের, নেক্সট কি বলেছে, চারেরটা দেখো কি বলছে, যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উল্লম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, তবে ওই স্তম্ভের উচ্চতা কত হবে? তার মানে কি করবো আমরা, ঠিক আছে চলো স্তম্ভ আঁকি, খুঁটি আঁকি। দেখো ধরো একটা স্তম্ভ, এটা ধরো স্তম্ভ, এই যে স্তম্ভ হচ্ছে এটা স্তম্ভ, এবারে কি করছে না, এখানে ধরো একটা খুঁটি আছে, এটা স্তম্ভ, হ্যাঁ এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা স্তম্ভ, এ বিটা হচ্ছে একটা স্তম্ভ, একটি 20 মিটার লম্বা উল্লম্ব লাঠি, তার মানে এখানে একটা লাঠি নিয়ে নিচ্ছি, দাঁড়াও এখানে একটা উল্লম্ব লাঠি কত, এটা 20, উল্লম্ব লাঠি কত, এটা হচ্ছে 20, এটা লাঠি নিলাম, এ বি, এটা ধরো সিডি ধরে নিলাম, উল্লম্ব লাঠি হচ্ছে সিডি, ঠিক আছে। আচ্ছা এর ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার আর হচ্ছে সরি 10 মিটার, তার মানে কার ছায়ার দৈর্ঘ্য 50, কার ছায়ার দৈর্ঘ্য 10, সেটা দেখবো আমরা। তাহলে পুরোটা অর্থাৎ হচ্ছে আমি এখানে ডি, এটা এ বি, এটা সিডি, এটা ই দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এই যে বিই, এই বিইটা পুরোটা, এই বিইটা এই ছায়ার দৈর্ঘ্যটা কত, 50। আচ্ছা এই আমাদের খুঁটি কোনটা, খুঁটি হচ্ছে তোমার সিডি, তাহলে খুঁটি যদি সিডি হয় এর ছায়ার দৈর্ঘ্য কত দিয়েছে, 10 মিটার, এটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে। আমার চেয়েছে কোনটা, এবি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এক্স, আমি কি হচ্ছে এক্স ধরে নিচ্ছি সুবিধার জন্য। তাহলে আমরা জানি দেখো, যদি হচ্ছে দেখো এই যে ত্রিভুজটা, দেখো এই পুরো ত্রিভুজটা, পুরো ত্রিভুজটা, হ্যাঁ এই পুরো ত্রিভুজটার সঙ্গে এই দেখো এই ত্রিভুজটা কি একটা হচ্ছে সদৃশ্যকোণী ব্যাপার হচ্ছে না, তার মানে দেখো এই কোণটা এই কোণটার সঙ্গে আবার এই ত্রিভুজটার এই কোণটা সমান হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমরা জানি দুটো ত্রিভুজ যদি কি হচ্ছে সদৃশ্যকোণী হয়, তাহলে তাহলে কি হচ্ছে তাদের বাহুগুলো সমানুপাতি হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। তাহলে আমি বলতে পারি দেখো এখানে, অতএব এবি, এবি বাই কত, আমি যদি পুরোটা ভূমিটাও নিয়ে নিই, এবি বাই বিই, এটাও করতে পারি তুমি, এবি বাই সিডিও করতে পারো, এবি বাই বিই সমান করতে পারি সিডি বাই কত, সিডি বাই হচ্ছে ডিই, কারণ এবি বাই বিই তার মানে সিডি বাই ডিই, এটা আমি করতে পারি। তার মানে আমি বলতে পারি মান বসিয়ে দিচ্ছি, দেখো এবি মান এক্স, বিই কত, বিই পুরোটা হচ্ছে 50, আচ্ছা সিডি কত, সিডি হচ্ছে তোমার 20 বাই ডিই, ডিই কত 10, এটা হয়ে গেল। এবার তোমার হচ্ছে এটা শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 50 গুণে কত, এক্স সমান হচ্ছে 100, তার মানে আমাদের এখানে মান বের করতে কি বলেছে, যে বলছে ওই স্তম্ভের উচ্চতা কত, 100 মিটার, তার মানে হচ্ছে উচ্চতা কত হয়ে গেল, উচ্চতা হচ্ছে 100 মিটার। কত আছে অপশন, কত আছে অপশন দেখি, অপশন ডিতে আছে, দেখো অপশন ডি, তাহলে কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল, দেখো অপশন ডি হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট 5,
পাঁচেরটা কি বলেছে দেখি, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27 হলে ঘন দুটির সমকোণের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো এটা একটা শর্ট ট্রিক আছে, অনুপাত তো কিউব, তার মানে বাহু করতে পারবো, বাহু করলে স্কোয়ার করতে পারবো। তার আগে আমি হচ্ছে জাস্ট লং প্রসেসটা যাচ্ছি। আয়তন অনুপাত কি না, ধরো আমি যদি ব্যাসার্ধ আর ধরে নিই, তাহলে ঘনকের আর ধরবো না, আমি এ ধরছি। দেখো তাহলে বাহুর দৈর্ঘ্য যদি ধরো একটা এ ধরছি, মানে একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য এ ধরছি আর একটা বাহুর দৈর্ঘ্য বি ধরছি, তাহলে এ কিউব বাই বি কিউব। ঘনকের আয়তন কি হয়, এ মানে বাহুর হল কি হয়, তাহলে একটা ঘনকের হচ্ছে এ ধরছি, একটা ঘনকের বি ধরছি, তাই কিউব বাই বি কিউব সমান কত বলতে পারি, 1/27 বলতে পারি। বা দেখো এ বাই বি এর হোল কিউব সমান কত, 1/3 তার হোল কিউব করতে পারি। বা এ বাই বি তার এটা সমান কত আসবে, 1/3 হবে, হোল কিউব কেটে যাবে। বা আমি বলতে পারি এ ইজ টু বি সমান কত, 1:3। এটা আমি প্রথমের বাহুর দৈর্ঘ্য এ, দ্বিতীয়টা বি, তাহলে এদের বাহুর দৈর্ঘ্য অনুপাত 1:3। তাহলে এদের কি করে বলতে, ক্ষেত্রফলের অনুপাত। দেখো ক্ষেত্রফলের অনুপাত কি হবে, ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কি করতে পারি আমি, যে ঘনকের ক্ষেত্রফল কি হয় 6a² ইজ টু হচ্ছে 6b², আমি করতে পারি। তার মানে হচ্ছে 6 বাদ হয়ে যাবে, তার মানে a² ডাইরেক্ট করছি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি বলতে পারি এ বাই বি তার স্কোয়ার, এ বাই বি যদি স্কোয়ার হয়ে যায়, এখানে মান কত 1:3, 1/3 স্কোয়ার, তার মানে হচ্ছে 1/9, তার মানে 1:9। এখানে অপশান আছে 1:9। আচ্ছা অপশান সি, দেখো অপশান কি সি, 1:9। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা তোমরা বলছিলাম যে এটা শর্টকাট, দেখো 1:27 তো, 1:27 কিসের অনুপাত দেওয়া আছে, আয়তন। তার মানে আমরা বাহুর হোল কিউব ভাবে যদি ভাবতে পারি, দেখো 1 হোল কিউব, এটা তো 3 হোল কিউব ভাবতে পারি। তার মানে কত হবে, বাহুর অনুপাতটা হচ্ছে 1:3, বাহুটা হয়ে যাবে 1:3। তাহলে 1:3 হলে কি হচ্ছে, ক্ষেত্রফল মানে কি স্কোয়ার হয়, তাহলে ক্ষেত্রফল করলে স্কোয়ার করে দেবো, 1² ইজ টু 3², তার মানে হচ্ছে কত 1:9। এটা করতে পারো তোমাদের সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি আছে, ছয়টা কি বলেছে, তোমার শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন, 18 দিন হলে তাদের উপস্থিতি দিন সংখ্যার মধ্যমা চেয়েছে। আচ্ছা মধ্যমা করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি না, মধ্যমাতে হলে ছোট থেকে বড় আগে সাজাতে হবে, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজাতে হয় তাহলে কি করতে হবে না, প্রথমে ছোটকে আছে, ছোট আমি সাজিয়ে নেবো। দেখো 25, 20, 18, 10, 21, 22, 16, 10, মানে প্রথমে আছে 10 আছে, হলো 10 হলো। আচ্ছা তারপরে কি আছে, 10, 16 আছে, 16 আছে, হ্যাঁ 16 আছে। তারপরে কি আছে 18, তাহলে কি আছে 18 আর হচ্ছে 18। তারপরে কি আছে 18 পরে হচ্ছে 20, তারপরে 20 পরে হচ্ছে 21, 21-এর পরে 22, 22-এর পরে 25, আর আছে কিছু 1, 2, 3, 4, 5, হ্যাঁ 8টা হয়ে গেছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, হ্যাঁ দেখো হয়ে গেছে এতগুলো। তার মানে আমি মধ্যমা চেয়েছি, মধ্যমা মানে কি কতগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 8টা সংখ্যা আছে, মানে কি জানি ফর্মুলা সে একই ফর্মুলা বারবার হয়ে আসছে। n/2 তম জোড় যদি হয় তাহলে n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম বাই হচ্ছে এততম পদ বাই কত 2/2 হবে। তার মানে হচ্ছে আমার n মানে কত 8, তাহলে 8/2 মানে কত 4তম, অর্থাৎ 4তম। দেখো তাহলে 4তম প্লাস তারপরেরটা কত 5তম পদ বাই কত 2, তার মানে হচ্ছে কত আসবে 4তম পদ মানে 1, 2, 3, 4, 18 প্লাস 5তম মানে কত 20 বাই হচ্ছে কত 2, 20 × 30 কত 38 বাই কত 2, তাহলে 2, 19 দুগুণে 38, এটা 19, তাহলে অ্যান্সার হচ্ছে 19। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত গেল 19 দিন। 19 দিন কত অপশন এ আছে, দেখো অপশন এতে কত আছে 19 দিন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হলো এ 19 দিন। ঠিক আছে, এরপর দেখো আমরা শূন্যস্থান পর্যন্ত চলে যাব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, এমনকি শেষ পর্যন্ত থাকবে, বহুত নতুন জিনিস তোমরা বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে 2-1 2-1 কোন দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পর ড্যাশ হবে। কি হবে না, ধরো আমি একটা বীজ যদি আলফা ধরি,
আর একটা বীজ কত করলে 1 হবে, 1/α করছি, তার মানে এদের দুটোর গুণফল কত 1 হয়ে যায় না। তার মানে এটা কি বলা হয়, একটা বীজ আর একটা যদি অনন্যক হয় তাহলে বীজ দুটোর গুণফল কত হয়, মানে 1 হয়। তার মানে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, একটা হচ্ছে অনন্যক, ঠিক আছে, অনন্যক, অনন্যক হয় যখন হচ্ছে বীজ দুটোর গুণফল পরস্পর 1 হয়ে যায়। ঠিক আছে, দুয়েরটা দেখো, দুয়েরটা কি আছে, দুয়ের কি বলেছে, সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে কি সম্পর্ক। আচ্ছা আমি ফর্মুলাটা লিখে নিই, আই সমানে কত, পি আর টি বাই 100। একটা খেয়াল করো, আমি বলছি যে এখানে সময় আর মোট সুদ অপরিবর্তিত থাকে, তাহলে সময় মানে কি টি, এটা ফিক্সড, মানে এটা হচ্ছে স্থির আছে, আর মোট সুদ বলতে এটাও ফিক্সড আছে। তার মানে দেখো আমি যদি বলি এগুলা ফিক্সড, এরা হচ্ছে কারোর সঙ্গে কোনো কিছু মানে মাথা ঘামাবে না, ঠিক আছে, মানে স্থির মানে কি, সে যে আছে যেরকমই আছে সেরকমই থাকবে, কেউ যেরকম আছে সেরকমই থাকবে। এরা হচ্ছে কি যাই কিছু তোরা ঝগড়া লাগ যাই কিছু কর, কি করবে না, এরা হচ্ছে মানে হস্তক্ষেপ করবে না। এরা যদি পিয়ার আর যদি যুদ্ধ লাগে তার মানে কি হচ্ছে, এরা হচ্ছে হস্তক্ষেপ করবে না, তার মানে স্থির আছে। তাহলে যদি অপরিবর্তিত থাকে তাহলে আসলে বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে কি না দমে ঝগড়া লাগবে। তাহলে কি হচ্ছে দেখো, এই যে পি আর আর, আমি বলছি যদি পি আর আর হয়, যদি একসঙ্গে আছে দেখো পি আর যদি হয়, আমি যদি ভাবি পি আর বাই 100 সমানে যদি কিছু একটা নাই ধরি, আমি এক করি, যদি সাপোজ ধরো এটা এই দুটো এক ভাবিলাম, আই টি এ কি বলেছে, তার মানে পি আর সমান হচ্ছে 100, দেখো পি সমান দেখো 100/r, আমি যদি ভাবি আর কি, তার মানে কি হচ্ছে পিটা এখানে আরটা হচ্ছে নিচে, তার মানে কি সম্পর্ক এরা, এরা সব পরস্পর হচ্ছে, অর্থাৎ পি বাড়লে আর কমবে, আর বাড়লে পি, পি বাড়লে আর হচ্ছে কি হবে কমবে, আবার ধরো পি কমলে আরটা বেড়ে যাবে, তার মানে কি এরা পরস্পর হচ্ছে ব্যস্ত সম্পর্ক, মানে এরা প্রচুর ঝগড়া লাগছে, ঠিক আছে, এটা হচ্ছে পরস্পর ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ তাহলে অপশন, না অপশন নেই এখানে, শূন্যস্থান পদ দুইটা কি হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক হবে। হ্যাঁ, যদি এরা স্থির থাকে তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক হবে, বুঝতে পারছিস? ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট কি বলেছে এই, হুম, তিনেরটা বলছে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি ড্যাশ বলা হয়। আমরা আগেও করেছি এটা, দেখো একটা বৃত্ত, এই বৃত্তকে যদি একটা সরলরেখা ধরো ছেদ করে বেরিয়ে যায়, সেটা কি বলা হয়, ছেদক বলা হয় না। তাহলে এটা কি বলা হয়, ছেদক, 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 হ্যাঁ সেটা হচ্ছে ছেদক বলা হয়। আচ্ছা চাঁদেরটা দেখো, চাঁদে কি বলিস, চাঁদে বলছে যে sin 1 ডিগ্রি, দেখো sin 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি, sin 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি, আমি তুলে নিচ্ছি, দেখো sin 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি প্লাস cos 89 ডিগ্রি বাই কত sin 1 ডিগ্রি, sin 1 ডিগ্রি, এটা যদি আমি ভাঙি তাহলে কত আসবে দেখো sin 1 ডিগ্রি, আচ্ছা 89 ডিগ্রি কার পূরক, 1 ডিগ্রি পূরক, তো তার মানে এটা আমি করতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, এটাই ভাঙবো, প্লাস কসটাকে ভাঙতে পারি আমি, cos 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি বাই sin 1 ডিগ্রি থাকলো, তাই না, এটা আমরা পূরক করে শিখেছি। তার মানে হচ্ছে এটা দাঁড়িয়ে যাবে sin 1 ডিগ্রি বাই cos 90 মাইনাস এটা কি হয় sin থিটা হয়, তাহলে sin কত হবে, এটাও sin 1 ডিগ্রি হয়ে যাবে, প্লাস এটা cos 1, এটা cos আছে, তার মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sin থিটা হয়, তার মানে এটা হয়ে যাবে sin 1 ডিগ্রি বাই কত, এটাও sin 1 ডিগ্রি নিচে আছে, ঠিক আছে, তার মানে এটা কেটে যাবে, দেখো এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে 1, এখান থেকে কত 1, তার মানে হচ্ছে কত 2, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 2, অর্থাৎ চারেরটা অ্যান্সার হচ্ছে 2। হ্যাঁ মনে রাখবে, করে নাও, হ্যাঁ দেখো এবার নেক্সট পাঁচেরটা, পাঁচেরটা কি বলেছে না, এবিসি সমগ্র ত্রিভুজে এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তুটি হলো। আচ্ছা আমরা কোন ঘনবস্তুটাই দেখেছি সমকোণী ত্রিভুজ হয় বলতো, কোন ঘনবস্তুটাই লম্ববৃত্তাকার শঙ্কুতে হয়, আমরা বহুবার ছবি এঁকেছি, দেখো যখন আমি ছবি আঁকি, দেখো খেয়াল করো একটু, দেখো আমার বলছে এটা ধরো হচ্ছে এবি বাহু, এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাহুকে অক্ষ করে, আচ্ছা ত্রিভুজটি পূর্ণ আবর্তনের ফলে এবি বাহুকে এসি হচ্ছে অতিভুজ, দেখো এ বি সি, এ দেখো এসিটা হচ্ছে অতিভুজ, ধরো
এবি বাহুকে অক্ষ করছি, এটা অক্ষ করে জাস্ট আমি ঘোরাচ্ছি। তাহলে ঘোরালে কি হবে দেখো, এই যে পুরোটা রাউন্ড করছি মানে এবি বাহু অক্ষ মানে কি, এটা পুরোটা অক্ষ, তো এটাকে নিয়ে করে আমি ঘোরাচ্ছি। যদি ঘোরানো হয় তাহলে কি হচ্ছে, এসি বাহুকে অতিভুজ করে যখন ঘোরানো হচ্ছে, যে ঘনবস্তুটা হবে সেটা কি হচ্ছে, লম্ববৃত্তাকার শঙ্কু হবে। অর্থাৎ এটা কি হয়ে যাবে, লম্ববৃত্তাকার, লম্ববৃত্তাকার কি হবে, শঙ্কু, শঙ্কু। ঠিক আছে, অক্ষ কোনটা, এই যে এবি, এটা পুরোটা অক্ষ, এই অক্ষ হিসাবে সেটাকে কি হচ্ছে, ঘোরানো হচ্ছে। তেমন একটা যদি বৃত্ত আঁকা হয়, এই অক্ষকে সাপেক্ষ করে যদি বৃত্ত আঁকা হয় তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে কি হয়ে যাবে না, আবর্তন করছে, তাহলে সেটা হচ্ছে ঘনবস্তুটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, নেক্সট দেখো, পাঁচেরটা হয়ে গেল। এবার দেখো ছয়, ছয় কি বলেছে, কোন তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটা কি বলা হয়, এটা তোমরা সবাই জানো যে যেটা সব থেকে বেশি হবে সেটাই সংখ্যাগুরু মান। তাহলে এটা কি হয়ে যাবে, সংখ্যাগুরু মান। ঠিক আছে, সংখ্যাগুরু মান। ঠিক আছে, সংখ্যাগুরু মান হয়ে গেল ছয়টা। এবার দেখো তিনের দাগ অঙ্ক করবো। তিনের দাগে কি আছে দেখো, সত্য মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, তিনি এক বলছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক দরকার। আমরা কি বলেছি, 3 জন না, এটা ভুল দেওয়া আছে, তার মানে আগে আমরা করেছি 3 জন, আমরা বেশি জনও করতে পারি, কমপক্ষে বলেছি, তার মানে তো 2 জন হলে হয়ে যাবে অংশীদারি ব্যবসা। তাহলে হচ্ছে তোমার ধরো অংশীদারি কমপক্ষে 2 জন লোক দরকার। তাহলে এখানে কি হচ্ছে না, এটা হচ্ছে মিথ্যা। তিনের এক একটা কত হবে, মিথ্যা। আমরা আগের ভিডিওতেও করেছি মিথ্যা। দু একটা দেখো, বলেছে এবি ইজ টু সি স্কোয়ার, কি দেওয়া আছে, এবি ইজ টু সি স্কোয়ার। আচ্ছা, আর বিসি ইজ টু এ স্কোয়ার, বিসি ইজ টু এ স্কোয়ার। আর কি দিয়েছে, সিএ ইজ টু বি স্কোয়ার, সিএ ইজ টু বি স্কোয়ার। এই যৌগিক অনুপাত, দেখবো আমাদের যৌগিক কি হয়, যৌগিক অনুপাত আমরা জানি, দেখো প্রথমগুলোর গুণফল অনুপাত তৃতীয়গুলোর গুণফল। তাহলে প্রথমগুলোর গুণফল কত, এ বি ইন্টু কত, বিসি ইন্টু হচ্ছে সিএ অনুপাত। দ্বিতীয়গুলোর গুণফল দেখো, সি স্কোয়ার ইন্টু কত, এ স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার। দেখো এটা গুণ করলে কত হবে, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে সমান দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অনুপাত কত হবে, এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে কি হয়েছে, তার মানে কত আসছে, 1:1। তার মানে আসছে তো, হ্যাঁ আসছে দুইটা, তার মানে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, সত্য। অর্থাৎ যেটা দিল সেটা হচ্ছে সত্য। ঠিক আছে, দেখো তাহলে গেছি দুইটা হচ্ছে সত্য হয়ে গেল। হ্যাঁ, এরপর নেক্সট চলো, নেক্সট নেক্সট কি বলেছে, তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে না, সাইন থিটা তার হোল কিউব। দেখো সাইন থিটা তার হোল কিউব, আমরা জানি এটা সাইন কিউব থিটা হয়, সাইন কিউব থিটা হয়, নট সাইন থিটার কিউব বা কিউব এরকম নয়। এই থিটার কিউব দিয়ে দিয়েছে, এই থিটার কিউব দিয়ে দিয়েছে, মানে এটা কি হচ্ছে, মিথ্যা হয়ে যাবে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা হবে। কোন কখনো হচ্ছে কি হয় না, ওর কিউব টিউব করা যায় না। এই যে আমরা ধরো সাইন স্কোয়ার থিটা বলছি, তাও সাইন স্কোয়ার থিটা বললাম, সাইন স্কোয়ার থিটা মানেই হচ্ছে সাইন থিটা তার স্কোয়ার, নট এখানে থিটা, এই যে থিটার কিউব স্কোয়ার এটা কখনোই হবে না, থিটার কিউব স্কোয়ার এগুলো হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। নেক্সট চলো 4 নম্বর, একটি বৃত্তাংশ চতুর্ভুজ বিপরীত কোণগুলো পরস্পর পূরক না, পূরক হবে না, তার মানে সম্পূরক হয়, অর্থাৎ দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আরও বলছি দেখো, ধরো বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের ধরো বিপরীত কোণগুলো কি হয়, ধরো এ বি সি ডি। তাহলে আমরা কি জানি যে কোণ এ প্লাস কোণ সি সমান কত, 180 ডিগ্রি। আবার কোণ বি প্লাস কোণ ডি সমান কত, 180 ডিগ্রি। অর্থাৎ কি বলতে আমরা কি জানি যে বিপরীত কোণগুলো পরস্পর কি হচ্ছে, সম্পূরক হয়, অর্থাৎ দুটো সমষ্টি কত, 180 ডিগ্রি, মানে পূরক হবে না। যে বিবৃতি দেওয়া আছে সেটা কি হচ্ছে, মিথ্যা, এটা কি হচ্ছে, মিথ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা, পাঁচেরটা দেখো, পাঁচের কি আছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3। দেখা যাক, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতল কি হয় রে, বক্রতল বা পার্শ্বতল। দেখো অর্ধগোলকের ছবিটা আঁকি এখন, ধামসা হয়ে গেছে নাকি, হ্যাঁ একদম পুরো ধামসা আমরা বাজাবো। আচ্ছা, এই অর্ধগোলকের কি বলেছে না, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে পার্শ্বতল মানে এই সাইডের তলটা। আচ্ছা, পুরোটা তো অর্ধগোলক কত, 4πr² হয়, তার মানে এটা কত হবে, 2πr²। ঠিক আছে, বক্রতল বলেছে, যদি সমগ্রতল বলতো তখন 3πr² হতো। তাহলে 2πr², দেখো দুটো ব্যাসার্ধ যদি ধরলেন, 2πr1² অনুপাত 2πr2² সমান কত, 4:9। আমি কি করলাম, দুটো যেহেতু অর্ধগোলক দিচ্ছে, একটার ব্যাসার্ধ r1 ধরলাম আর একটা ব্যাসার্ধ r2 ধরলাম। ঠিক আছে,
আচ্ছা, তার মানে এটা যদি আমি 2 বাদ হয়ে যাবে, তার মানে R1 স্কোয়ার আমি ডাইরেক্ট বাই করতে পারি, অনুপাতকে বাই করে যে R2 স্কোয়ার সমান কত 4/9। তার মানে হচ্ছে আমি বলতে পারি R1 দেখো R1/R2 তার যদি স্কোয়ার আমি করি তাহলে কত আসবে, এটাকে 2/3 স্কোয়ার করতে পারি আমি, ঠিক আছে, বা R1/R2 সমান কত 2/3, স্কোয়ারগুলো বাদ দিয়ে দিচ্ছি, তাই না, বা দেখো বা R1:R2 সমান কত আসছে 2:3। আমার চেয়েছে কি, হ্যাঁ হয়েছে, দেখো ব্যাসার্ধ অনুপাত কত 2:3 আসছে, তার মানে 5 কি দেওয়া আছে 70, তো 5 যেটা দেওয়া আছে সেটা কি 70, ঠিক আছে, 70 হয়ে গেল, ঠিক আছে। সোজা দেখো কত সোজা অঙ্কগুলো, তোমরা করে নেবে তাড়াতাড়ি, ঠিক আছে। চলো নেক্সট, সরি, 6টা কি বলছে, শ্রেণী দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে যৌগিক গড় নির্ণয়ের ক্রমবিচ্যুতি পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য। দেখো ক্রমবিচ্যুতি অবশ্যই যদি শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে সমান হয় তাহলে যৌগিক গড় নির্ণয়ের ক্রমবিচ্যুতি হ্যাঁ অবশ্যই হবে, তার মানে হচ্ছে সত্য। 6টা অবশ্যই ক্রমবিচ্যুত করে না, শ্রেণী দৈর্ঘ্য যদি সমান হয় ক্রমবিচ্যুতি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি, তাই না, আমরা দেখেছি সত্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে, 6টা হয়ে গেল, এরপর চলো হচ্ছে আমরা কত করবো 4/1, হ্যাঁ 4/1 কি বলছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা, 9 মাসের সমূল চক্রবৃদ্ধি কত। আচ্ছা সমূল চক্রবৃদ্ধি পিন্টু 1+r/x হলো, ওই সূত্রে করবো কিন্তু 3 মাস অন্তর দেয়। আচ্ছা তাহলে কি করবো, এখানে যে ফর্মুলা একটা আছে আমরা ওটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আসল, আচ্ছা আসল পি সমান কত 10,000 টাকা, 10,000, হ্যাঁ 10,000 টাকা। আচ্ছা চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার আর সমান কত, 8%, 8%, ঠিক আছে, এটা 8% আছে। আচ্ছা সময় n সমানে কত 9 মাস, 9 মাস মানে কত বছর, 9/12 বছর, তারপর 3 কেন হয় 3/4, 3/4 বছর, এত বছর হচ্ছে, তাই না, এত বছর হচ্ছে। আচ্ছা 3/4 বছর, তাহলে এটা যদি হয় যে আমার কি বলছে 3 মাস অন্তর হিসেবে, দেখো 3 মাস অন্তর হিসেবে, 3 মাস অন্তর, এই 3 মাস অন্তর ব্যাপারটা কি, দেখো 3 মাস অন্তর হিসেবে সমূল চক্র বৃদ্ধি, জিনিসটা বুঝো আগে। অ্যাকচুয়ালি 3 মাস অন্তর যদি বলি তার মানে কটা কোয়ার্টারে আমি পাবো, কোয়ার্টার মানে কত 3 মাস 3 মাস করে দেবো, অর্থাৎ টাকাটা কত কত দিচ্ছি 3 মাস, তাহলে প্রথমে 3 মাস দিলাম, ঠিক আছে, তারপরে কোয়ার্টারে কত দিলাম আরও 3 মাস দিলাম, তারপরে দিলাম আবার 3 মাস করে, তারপরে হচ্ছে আবার 3 মাস, বছর কত হচ্ছে 4টা ভাগে ভাগ হচ্ছে না, 4টা ভাগে আমি দিচ্ছি, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থ, 4টা ভাগে দিচ্ছি। তার মানে আমাদের এখানে কি হচ্ছে না, যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে দেখো পি ইন্টু 1+, তার মানে আমার যে পার্সেন্টেজটা আছে পার্সেন্টেজটা কি হচ্ছে 4 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে 1+ দেখবে r/4/100 হোল টু দি পাওয়ার, দেখো এখানে 4 ভাগ করেছি মানে উপরে 4 গুণ করবো, তার মানে বছরটা কত হচ্ছে মানে এনটা হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে, তাই না, এত টাকা, তার মানে এটা আমি ডাইরেক্ট লিখতে পারি। তাহলে কত আসবে না, কত আসবে এখানে সমানে পি কত, পি হচ্ছে 10,000 ইন্টু 1+, দেখো এখানে কেন 4 করলাম, 4 হচ্ছে দেখো 4টা কোয়ার্টারে যে 3 করে আসছে না, 3 করে হচ্ছে 4টা কোয়ার্টারে হচ্ছে, ওই জন্য হচ্ছে 4, এখানে পার্সেন্টেজটাও 4 ভাগ হয়ে যাবে, আর এখানে বছরটা দিলে 4 বারে হবে, তার মানে হচ্ছে 1+r/4, আর কত আছে 8, তাহলে 8/4 বাই হচ্ছে 100, তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু n, কত n হচ্ছে আমাদের আছে 3/4, এত টাকা, ঠিক আছে। এখানে 4 দুগুণে 8, 2 কেটে যাবে, দেখো একটু মুছে দিচ্ছি নাহলে করতে পারবো না আমরা, দেখো সমান 10,000
ইন্টু কত আসবে 10,000 ইন্টু এটা 4 দুগুণ 8 2/100 তাহলে 1 প্লাস 2/100 তার হোল টু দি পাওয়ার কত 3 এত টাকা। ঠিক আছে, এত টাকা যদি হয়ে যায় আমার তাহলে দাঁড়াচ্ছে কত সমানে 10,000 দেখো 250 100 কাটতে পারি আমি। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে ইন্টু দেখো 1 প্লাস 50 1 প্লাস 1/50 তার হোলের কিউব এত টাকা। তাহলে আসছে কত আমাদের আসছে তাহলে 10,000 ইন্টু এটা 50 থেকে 51/50 তাহলে 51/50 কত 3টা হয়ে যাবে 51/50 ইন্টু 51/50 ইন্টু 51/50 অনেক গুণ করতে হবে যে রে করবো আমরা গুণ। ঠিক আছে চলো তাহলে 0 0 কেটে দিলাম 5 2 10 200। আচ্ছা এখানে একটা 0 কাটলাম 5 4 20। আচ্ছা এটা 50 থাক দিয়ে 100 করে দেবো দিয়ে দশমিক করে নেবো 51 51 3টা 51 গুণ করবো চলো আর একটা 4 গুণ করতে হবে তাহলে 51 51 গুণ করছি দেখো 1 1 কে 1 5 1 কে 5 5 1 কে 5 5 5 এ 25 তার মানে 1 5 0 হাতে 1 5 1 6 তাহলে 2601 এই 2601কে আবার কত দিয়ে গুণ করতে হবে 51 দিয়ে তাহলে এই 2601কে কত করবো 51 দিয়ে গুণ করবো। ঠিক আছে 51 দিয়ে যদি গুণ করি কত হবে 1 0 6 এটা 2 রয়ে যাবে আর 5 দিয়ে করবো দেখো 5 1 কে 5 এটা 5 1 কে 5 একটু মুছে দিতে হবে দেখো 5 1 কে 5 হবে 5 0 0 5 6 30 0 হাতে 3 5 10 13 13 আমার দাঁড়াচ্ছে 1 এটা 5 এটা 6 এটা 2 1 3 2 6 5 1 এটাকে আবার 4 দিয়ে গুণ করতে হবে চলো গুণ করি 1 3 2 6 5 1 কে কত 4 দিয়ে 1 3 2 6 5 1 দেখো 1 3 1 3 2 6 5 1 কে কত 4 দিয়ে গুণ করবো তো 4 1 কে 4 4 5 এ 20 0 হাতের থেকে 2 4 24 2 26 6 2 4 2 8 2 0 হাত থেকে 1 4 4 52 একে 53 তাহলে 5 3 0 6 0 4 তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 5 3 0 6 0 4 5 3 0 6 0 4 বাই হচ্ছে 50 কিন্তু আমরা কি করবো 50 তুমি 100 করে দেবো দেখো 100 করলে হচ্ছে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দাও তাহলে 2 দিয়ে যদি গুণ করি কত হবে এটা 4 দুগুণে 8 0 6 2 12 2 হাতে 1 1 করতে 1 3 দুগুণে 6 5 দুগুণে 10 1 0 6 1 2 0 8 বাই হচ্ছে 100 আমি কি করলাম কেন 2 দিয়ে গুণ করলাম কারণ 2 দিয়ে গুণ করার মূল কারণ হচ্ছে কি হচ্ছে আমাকে দশমিকটা ভাগ করতে হবে না 50 দিয়ে ভাগ করতে হবে না তার মানে কত আসছে তোমার দশমিক থেকে বসিয়ে দাও তাহলে 1 0 6 1 2 দশমিক কত 0 8 এত টাকা। এটা কি চল সমূল চক্রবৃদ্ধি কোনটা একটু বড় হলো কিন্তু জাস্ট এটা বেরিয়ে 1 0 6 1 2 দশমিক 0 8 টাকা। ঠিক আছে তাহলে নামাসের সমূল চক্রবৃদ্ধি কত এটা। ঠিক আছে এবার নেক্সট দেখো নেক্সট আমাদের কি আছে চলো করে নেবে হ্যাঁ দুইটা দেখো দুইয়ের কি বলিস 4 2 বলছে একটি ব্যবসায় প্রীতম ও প্রতিমের মূলধন অনুপাত 5:4 এবং প্রতিম ও পুষ্করের মূলধন অনুপাত হচ্ছে 6:7। তাহলে আমি কি করতে পারি না আমি এটা এরকম করতে পারি যে প্রীতম ইজ টু কে প্রীতম ইজ টু প্রতিম কত 5:4 আমার চেয়েছে কি করতে বলছে মূলধন অনুপাত দিয়েছিল মোট লাভ দেওয়া আছে পুষ্করের লভ্যাংশ বের করতে বলছে 5:4। আচ্ছা প্রতিম ইজ টু কত পুষ্কর এর অনুপাতটা কত প্রতিম ইজ টু পুষ্করের অনুপাতটা হচ্ছে তোমার 6:7 6:7। আমি কি করবো দেখো প্রতিমটা তো একই নয় এই 4 আছে এখানে 6 আছে তার মানে কি সেই আমরা H2B B H2C একটা ব্যাপার করেছিলাম তাহলে এখানে প্রতিম আর প্রতিমটাকে কি করব
প্রীতম নয় কিন্তু, প্রতিম আর প্রতিমকে কি করবো, একই করবো। তাহলে একই করতে হলে কি করতে হবে না, এটাকে দেখো গুণ করে দেবো কত, এটা 3 দিয়ে, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা পুরোটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 × 3 অনুপাত 4 × 3 করতে পারি। এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, 6 × 2 অনুপাত 7 × 2, এটা আমি করতে পারি। দেখো তাহলে কত হয়েছিল, 5 × 3 = 15 অনুপাত হচ্ছে 12, এটা হচ্ছে 12 ইস্টু হচ্ছে 14। দেখো 12 হয়েছে, একই রকম হয়েছে প্রতিম। অতএব আমি বলতে পারি প্রীতম প্রীতম অনুপাত প্রতিম, প্রতিম অনুপাত পুষ্কর, পুষ্কর সমান কত বলতে পারি, 15:12:14। তাহলে মোট অনুপাত কত হবে, তাহলে মোট অনুপাত দেখো, মোট অনুপাত কত হবে, 15 + 12 + 14, 15 + 27 14 কত, 41। তাহলে 41 হচ্ছে টোটাল, হচ্ছে কত, 41। 41 আমার কি চেয়েছে, পুষ্করের লভ্যাংশ। পুষ্কর কত আছে এখানে, পুষ্কর আছে 14। তাহলে পুষ্করের লভ্যাংশ কত হবে, অতএব পুষ্করের লভ্যাংশ দেখো, পুষ্করের লভ্যাংশ কত হবে, পুষ্করের লভ্যাংশ হবে, পুষ্কর কত, 14, 14 বাই কত, এটা 41 ইন্টু কত, 8200 টাকা। আর মোট লাভ কত, 8200। তাহলে 8200 টাকা, এটা হয়ে গেল। তাহলে 41 দুগুণে কত, 82, 200, তাহলে 14 দুগুণে 2800, 2800, তাহলে 2800 টাকা। তাহলে অ্যান্সার কত গেল, পুষ্করের লভ্যাংশ কত, 2800 টাকা। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদেরকে। নেক্সট কি বলেছে, 3 একটা দেখো, 3 দেখো, 3 বলছে যে x² + bx + 12, এই একটা সমীকরণ আছে, এত সমানে 0। আরেকটা কি আছে, আরেকটা বলেছে x² + bx + q সমানে যদি 0 হয়, তবে সমীকরণ দুটির একটি সাধারণ বীজ 2। আচ্ছা, সমীকরণ দুটির একটি সাধারণ বীজ 2 হলে কার মান, q এর মান। সহজ জিনিস, কারণ বীজ মানে কি, তার হচ্ছে x এর মান। সমীকরণের একটি সাধারণ বীজ, একটি সাধারণ বীজ সমীকরণ দুটির, হ্যাঁ এখানে একটু লিখে দেবে, সমীকরণ দুটির, সমীকরণ দুটির, সমীকরণ দুটির একটি সাধারণ বীজ, একটি সাধারণ বীজ কত, 2, বীজ হচ্ছে 2। ঠিক আছে, অতএব তাহলে কি করব না, x সমান হচ্ছে 2 উভয় সমীকরণে বসিয়ে পাই, x সমান 2 কোথায় বসাবো, উভয় সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, দেখো কি করব, x সমান 2 হচ্ছে উভয় সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে উভয় সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমি কি পাবো, দেখো 2 বসাচ্ছি, তার মানে এটা কত হবে, 2a² + 2b + 12 = 0। এখান থেকে আমি 4 + 2b + 12 = 0, বা দেখো 12 × 16, তাহলে 2b + 16 = 0। ঠিক আছে, এখানে b এর মানটা পেয়ে যাব, বা দেখো, বা 2b সমান কত হবে, -16 হয়ে যাবে। দেখো, বা b সমান হচ্ছে -8, তাহলে b এর মানটা -8 পেয়ে গেলাম। আবার এখানে যদি আমি সমীকরণটা বসাই, এখানে 2 বসালে কত হবে, 2a² প্লাস, দেখো b এর মান কত আসছে, b এর মান হচ্ছে -8 চলে এসেছে, তাহলে -8 ইন্টু, এখানে x এর মান তো 2 জানি আমি, 2 প্লাস হচ্ছে দেখো এটা q সমান হচ্ছে 0। দেখো খেয়াল করো, এখানে আমি কি করলাম, যে x এর মানটা 2 আর b এর মান -8, একবার ডাইরেক্ট বসিয়ে দিলাম। বা কত হবে, 4 মাইনাস এটা কত, 16 প্লাস q সমান হচ্ছে 0। তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে -12 প্লাস q সমান হচ্ছে 0, বা q সমান কত, 12। অর্থাৎ q এর মান কত আসলো, q এর মান এসে গেল 12। হ্যাঁ, তাহলে q সমান কত, না q সমান হচ্ছে 12। এখানে মান চেয়েছিল কার, q, তাহলে q এর মান কত আসছে, 12। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট কি আছে, 4 নম্বর দেখো,
দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স জেড স্কোয়ার এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। দেখো মধ্য সমানুপাতি মাঝেরটা, আর মাঝেরটা সমানুপাতি হলে কিছু ডবল হয়। তার মানে ধরে নিচ্ছি, ধরি এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেড স্কোয়ার এর মধ্য সমানুপাতি, এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি কত, পি ধরে দিলাম, পি। ঠিক আছে, তাহলে অতএব আমি কি করছি, এক্স ওয়াই স্কোয়ার বাই পি সমানে কত করতে পারি, পি বাই কত, এক্স জেড স্কোয়ার ডাইরেক্ট করতে পারি, বা পি স্কোয়ার সমানে কত করতে পারি, দেখো এক্স এক্স গুণ করতে পারি, এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ হচ্ছে, বা পি সমানে কত হবে তাহলে এক্স ওয়াই জেড, মানে দুটো ভাগ যদি করি তাহলে কত হবে, সরি এটা এক্স স্কোয়ার মুছে দিচ্ছি দাও, এটা হয়ে যাবে তোমার, দেখো পি স্কোয়ার সমান আমি করতে পারি এক্স ওয়াই জেড তার স্কোয়ার, বা তাহলে পি সমান কত আসছে, পি সমান হচ্ছে এক্স ওয়াই জেড, পি সমান আসছে এক্স ওয়াই জেড। তার মানে আমার কি চেয়েছে, আমাকে চেয়েছে হচ্ছে তোমার মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতি কত হয়ে গেল, এক্স ওয়াই জেড লিখে দেবে, হ্যাঁ, যে মধ্য সমানুপাতি হচ্ছে এক্স ওয়াই জেড, চারটা হয়ে গেল। এবার দেখো পাঁচের অঙ্কটা, ঠিক আছে, পাঁচেরটা কি আছে, এ ও বি বৃত্তের একটি ব্যাস এবং সি বৃত্তের উপর স্থিত একটি বিন্দু, কোণ ওবিসি যদি 60 ডিগ্রি হয়, কোণ ওসি এর মান কত। আচ্ছা আমাদেরকে ছবি আঁকতে হবে, তো ছবি আঁকতে হলে কি করতে হবে, দেখো কোণ কি বলেছে, এ ও বি বৃত্তের একটি ব্যাস, আচ্ছা আগে বৃত্ত একটা আঁকতে হবে আমাদেরকে, বৃত্ত আঁকলাম, ঠিক আছে, আঁকেছি এ ও বি, তার মানে হচ্ছে এটা এ, নিশ্চয়ই এটা বি, আর এটা ও, ঠিক আছে, হয়ে গেছে, ছবি এঁকেছি এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের পরিস্থিত একটি বিন্দু, আচ্ছা এখানে বিন্দু একটা সি নিলাম, ঠিক আছে, এখানে একটা কি বিন্দু নিলাম, এটা সি নিলাম, ঠিক আছে, এর উপর একটা বিন্দু, কোণ ওবিসি 60, ও বিসি, আচ্ছা এই কোণটা 60, কোণ ওবিসি এটা হচ্ছে 60 ডিগ্রি, হলো 60 হোক, ওবিসি 60, কোণ ওসিএ, তার মানে আমাকে চেয়েছে এই কোণটা, কোণ ওসি এ, অর্থাৎ এই কোণটা আমাকে চেয়েছে। আচ্ছা তাহলে ওসিএ বের করতে গেলে কি করতে হবে, এটা যেহেতু কি হচ্ছে ব্যাস, তার মানে পুরো কোণটা দেখো, এটা যদি 60 ডিগ্রি হয়, একটা জিনিস খেয়াল করো তুমি, দেখো এইখান থেকে এই যে ডিস্টেন্স, যেটা কোণটা হবে এই ডিস্টেন্সও সেম হবে, তাই না, তার মানে এটা যদি 60 হয়, এই পুরোটা কত কোণ, এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে আমি বলতে পারি কোণ এসিবি সমান কত, এসিবি হচ্ছে 90 ডিগ্রি, দেওয়া আছে কত, কোণ হচ্ছে ওবিসি, ওবিসি মানেই তো আমি বলতে পারি কোণ কত, এবিসি, এবিসি তার মানে 60 ডিগ্রি, তার মানে হচ্ছে এসিবি যে ত্রিভুজটা, এই এসিবি ত্রিভুজের দেখো এসিবি ত্রিভুজের কি বলতে পারি আমি, যে কোণ ওএসি বা কোণ বিএসি, কোণ বিএসি অর্থাৎ এই কোণটা কত হবে, এই যে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস কত 90 প্লাস 60, তাই না, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত হবে 150 ডিগ্রি, তাই না, তার মানে হচ্ছে 30 ডিগ্রি। দেখো আমি কি বলেছি, যে এটা যেহেতু কে কেন্দ্র, কেন্দ্র থেকে হচ্ছে এই যে ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্স সেম, তার মানে হচ্ছে আমার এই কোণটা যা হবে এই কোণটা সেই সেম হবে, তাই না, এই কোণটা সেই সেম হবে, তার মানে হচ্ছে এটা যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ আমি এখানে কি পেলাম, বিএসি, বিএসি বলতে পুরো বিএসিটা, তার মানে বিএসি মানেই তো আমি বলতে পারি এখানে দেখো তো, কোণ বিএসি, বিএসি মানেই তো কোণ আমি বলতে পারি, দেখো ওএসি, তাহলে কোণ হচ্ছে ওএসি, তার মানেই তো হচ্ছে 30 ডিগ্রি, আর ওএসি মানেই কত হবে, যেহেতু যেহেতু দেখো আমি কি বলতে পারি, ওসি সমানে ওএ, ওসি সমান হচ্ছে ওএ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা কি হবে, এখানে কি বের করতে পারবো, ওসি সমানে ওএ, ওসি সমানে ওএ যদি হয়, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত, অতএব কোণ, কোণ দেখো ও এ সি সমানে কোণ ও সি এ, কোণ ও এ সি সমানে কোণ হচ্ছে ও সি এ, তার মানে দাঁড়াবে কত, কত 30 ডিগ্রি, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এই মানটা কত 30 ডিগ্রি, তাই না, তার মানে কত হয়ে গেল আমার, ও সি এর মান হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ এটা করে নেবে, ঠিক আছে, আর এটা কেন, এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের জন্য এসিবিটা 90 ডিগ্রি হচ্ছে, সরি, নেক্সট দেখো, হ্যাঁ
একটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্ত ব্যাসার্ধ, দেখো ছবি না আঁকলে আমরা বুঝতে পারবো না। ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের কি বলেছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, মানে এটা ধরো 5, এটা হচ্ছে কত, এটা 5 সেমি। আচ্ছা, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটা বিন্দু। আচ্ছা, এখান থেকে ও বিন্দু থেকে এটাই নিচ্ছি 13 সেমি দূরে, তাহলে এখানে 13, এটা 13 সেমি দূরে, পুরোটা 13, হ্যাঁ 13 সেমি দূরে পি একটা বিন্দু নিয়েছি। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য, আচ্ছা এখান থেকে দুটো স্পর্শক আমি পাবো, দেখো এখান থেকে দুটো স্পর্শক আমি পাবো, সেটা কি, দুটো স্পর্শক পাবো, এটা হচ্ছে ধর পি কিউ আর একটা কত পি আর, হ্যাঁ। এই স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ পি আর এবং পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, তার মানে আমার কি করতে হবে, এই দুটো কানেক্ট করতে হবে, এটা কানেক্ট করব আর হচ্ছে এটা কানেক্ট করব, ঠিক আছে। তার মানে দেখো পি কিউ ও আর, এটা ও দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে পি কিউ ও আর যে চতুর্ভুজটা, অর্থাৎ পি কিউ ও আর, এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাকে চেয়েছে। আচ্ছা একটা জিনিস বলো, 13 কিন্তু এটা, হ্যাঁ এটা 13, এটা পুরোটা কত 13, এটা হচ্ছে 13, এটা যদি 5 হয়, ধরো এখান থেকে এই ডিস্টেন্স, অর্থাৎ হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, 5 হবে। আবার এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, 5 হবে। কিন্তু দেখো আমরা একটা জিনিস জানি যে স্পর্শকের উপর, ধরো আমরা একটা ছবি এঁকেছিলাম বা হচ্ছে উপপাদ্য করেছিলাম, ধরো এরকম একটা, ধরো স্পর্শক গেছে এখান থেকে, এটার উপরে যখন কি হচ্ছে একটা সরলরেখা টানা হয়, সেটা হচ্ছে কি লম্ব হয়, লম্ব মানে কত 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে ও কিউ লম্ব পি পি কিউ, আমি এটা বলতে পারি, তাই না। দেখো তার মানে আমি বলতে পারি যে ও কিউ লম্ব কত পি কিউ, আবার বলতে পারি ও আর লম্ব কত পি আর। তার মানে যদি এটা লম্ব হয়, তার মানে এই কোণটা কত 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে পি কিউ ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ, আবার ও পি আর একটা সমকোণী ত্রিভুজ। অতএব তাহলে বলতে পারি ও পি কিউ একটি সমকোণী ত্রিভুজ, ও পি কিউ ও, দেখো ও পি কিউ এবং ও পি আর একটি সমকোণী ত্রিভুজ, ও পি আর কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয়, তার মানে এটা হচ্ছে তোমার কি, দেখো এটা যদি হয়, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জেনেছিলাম, যে এটা যদি একটা লম্ব হয়, তার মানে লম্ব আর ভূমি এখানে থাকবে, অতিভুজটা বাইরে থাকবে, তার মানে অতিভুজকে, অতিভুজ এইটা, এটা পুরোটা অতিভুজ, পুরোটা অতিভুজ 13টা আছে। আর এটা হচ্ছে তোমার কি, এটা যদি আমি লম্ব ধরি, এটা হচ্ছে ভূমি হয়ে যাবে। তার মানে আমি করতে পারি এখানে কি করব, দেখো দুটো ত্রিভুজ হিসেবে ভেবে নেবো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে ভূমি ইন্টু লম্ব আর কি, ভূমি ইন্টু লম্ব, এরকমভাবে আমি করবো দুটো, ঠিক আছে। তাহলে এখানে চলে আসবে কি, আমি যদি ও পি কিউ ত্রিভুজটা ধরি, অর্থাৎ ত্রিভুজ ও পি কিউ এর কি পাবো, দেখো ও কিউ কত, ও কিউ হচ্ছে 5, ও কিউ 5 হয়ে যাবে, 5 সেমি, ও কিউ 5 সেমি। আচ্ছা আমি পি কিউটা বের করতে হবে, তাহলে পি কিউ সমান কত হবে, পি কিউ হবে √, দেখো এটা অতিভুজ বলছি, ও পি স্কোয়ার মাইনাস কত ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার, তার মানে দাঁড়াবো কত, ও পি স্কোয়ার মানে কত, ওপি কত, ওপি হচ্ছে 13, √, হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 5 হচ্ছে 25, তাই না। তার মানে হচ্ছে কত, সরি 25 করলাম আমি, ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো একটু দেখো এখানে কত আসছে, 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে √, হচ্ছে দেখো 169 মাইনাস হচ্ছে 25, √, কত 144, 144 কার বর্গ 12, 12 সেমি কি বেরোচ্ছে এটা, অর্থাৎ আমি বলতে এটা যদি 12 সেমি হয়, তার মানে এটাও কত হবে 12 সেমি হবে। আমরা কি জানি যে অতএব পি কিউ সমান কত, পি কিউ সমান হচ্ছে পি আর, কারণ দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, তাই না। তাহলে পি আর হলে এটাও 12, এটাও 12 হচ্ছে। তার মানে তুমি বলো এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ আমি যদি পুরো পি কিউ ও আর এর ক্ষেত্রফল আমি চাই, দেখো পুরো যদি পি কিউ ও আর এর ক্ষেত্রফল চাই, দেখো অতএব ত্রিভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল, আমি কি পাবো,
ত্রিভুজ নয়, সরি ত্রিভুজ নয়, এটা চতুর্ভুজ। পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে দেখো, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে, আমরা কি করতে পারবো দেখো, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ হয়ে যাবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ কত ওপি কিউ প্লাস ত্রিভুজ কত ওপি আর, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ হয়ে যাবে। তাহলে এই দুটো ত্রিভুজের যদি ক্ষেত্রফল যোগ হয়ে যায়, আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখো প্রথমের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত হবে, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে তোমার 5, ভূমি 5 নয়, ভূমি হচ্ছে 12, ভূমি হচ্ছে 12, কেন 12, কারণ এটা লম্ব হয়েছে, তার মানে হচ্ছে 12, হাফ ইন্টু 12 ইন্টু 5 প্লাস এটাও কত হয়ে যাবে, হাফ ইন্টু এটাকে লম্বকে, এটা লম্ব ও আর, তাহলে হাফ ইন্টু কত 12 ইন্টু হচ্ছে 5, এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে লম্ব। তার মানে দাঁড়াচ্ছে দেখো, দুটো যদি একই হয়ে যায়, তা 2 6 12, এটাও 2 6 12, 6 5 30, ঠিক আছে। তাহলে 30 প্লাস 30, ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে কত, এত কি 30 প্লাস 30 এত বর্গ, কি হয়েছে বর্গ একক, না বর্গ সেমি, সরি বর্গ সেমি, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 60 বর্গ সেমি, ঠিক আছে। অঙ্কটা দেখে নেবে একটু, জাস্ট অনেকটা লং হলো, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলেছে, কত হলো 6টা হলো না, 7টা বলছে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডিই বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো এডি ইজ টু এবি সমানে এ ইজ টু এসি। থ্যালাসের উপপাদ্য ব্যবহার করে, দেখো থ্যালাসের উপপাদ্য এমনিতে তোমাদের পড়বে না, কিন্তু যদি ধরো এরকম উপপাদ্য এক্সট্রা দিয়ে দেয় তাহলে পড়তে পারে। তাহলে দেখা যাক ছবি আঁকি আমরা, দেখো ত্রিভুজ এবিসি, দেখো ত্রিভুজ এবিসি এর কি বলেছে না, এবিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে, তাহলে এবি ও এসি কে কোথায় কোথায় ছেদ করেছে, ডি আর ই, দেখো এখানে ডি তে ছেদ করেছে, এটা হচ্ছে ই তে ছেদ করেছে, ঠিক আছে, ডি আর ই তে ছেদ করেছে। তাহলে প্রমাণ করো এডি ইজ টু এবি, তাহলে এটা আমি সমান্তরাল সরলরেখা যোগ করলাম, ডি ও ই যুক্ত করলাম, ডি ও ই যুক্ত করলাম, ঠিক আছে। এবার দেখো এই যে ত্রিভুজ এবিসিটা আমি বলতে পারি, দেখো তো এডি বাই, দেখো এডি বাই ডিবি, এডি বাই হচ্ছে ডিবি সমান, আমি বলতে পারি এই বাই ইসি, এই বাই ইসি করতে পারি আমি, তাই না, এটা করতে পারি। তার মানে আমি এটাকে উল্টে দেবো, দেখো বা ডিবি বাই কত এডি সমান কত হবে ইসি বাই এই, এবার কি করবো না উভয় পক্ষে এক যোগ করে দেবো, ঠিক আছে, এক যোগ করে দিচ্ছি, দেখো বা ডিবি বাই এডি প্লাস 1 সমান হচ্ছে ইসি বাই এই প্লাস 1, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াবে কত, দেখো এডি প্লাস, এটা যদি আমি লসাগু করি কত হবে, ডিবি প্লাস এডি, ডিবি প্লাস এডি বাই কত এডি সমান এটা কত ইসি প্লাস এই, ইসি প্লাস এই বাই কত, বাই দাঁড়াবে হচ্ছে এই, এটা হবে, ঠিক আছে। আচ্ছা ডিবি প্লাস এডি, ডিবি প্লাস এডি মানে কত, এই ডিবি, দেখো ডিবি প্লাস এডি তার মানে পুরোটা হচ্ছে এবি, বা আমি করতে পারি এ বি বাই এডি সমান ইসি প্লাস এই, ইসি প্লাস এই কত, ইসি প্লাস এই মানে এসি, তাহলে এসি বাই কত আছে এই, এটা হবে, ঠিক আছে। আমাকে চেয়েছে কোনটা, উল্টো কেসে দেখো এডি বাই এবি চেয়েছে, মানে আমার এটা উল্টো করে দিলে হয়ে যাবে। তাহলে এটাকে আমি কি করছি উল্টো করে দিচ্ছি, দেখো উল্টো করলে কত হবে, দেখো এডি বাই কত এবি, এডি বাই এবি সমান হচ্ছে আমি করতে পারি কত এই বাই এসি, এই বাই এসি, তার মানে বা আমি করতে পারি এডি ইজ টু এবি সমান এই ইজ টু কত এসি, এটাই তো চেয়েছিল এই ইজ টু এসি, হ্যাঁ প্রমাণিত, তাহলে হচ্ছে প্রমাণ করতে বলেছিল, দেখো
আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। ঠিক আছে, এটা করতে বলেছিল। নেক্সট নেক্সট কি আছে, চল তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদেরকে। এটা করবো, দেখো এটা সাইন টু দি পাওয়ার দেখো 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা 3 সাইন স্কোয়ার থিটা প্লাস না প্লাস নয় কস স্কোয়ার থিটা এর মান কত বের করতে বলছি। ঠিক আছে, ত্রিকোণমিতি আমরা সেই বাচ্চাবেলা জিনিস যেগুলো করেছি সেগুলো করবো। দেখো বাচ্চাবেলায় কি শিখেছিলাম না, এটা স্কোয়ার আছে তো ক্যাপ কি করা যায় তাহলে, এ কিউব প্লাস বি কিউব প্লাস ওটা করবো কি, হ্যাঁ ওটাই ছিল করবো। দেখো এটা আমি ভাঙতে পারি, দেখো তো সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার থিটা তার হোল কিউব প্লাস কত হবে 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। আমি এটা করতে পারি দেখো তো, ইন্টু 1 তো 1কে আমি করতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা সাইডে লিখে দেবো যে যেহেতু দেখো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, সবাই জানি 1 হয়, তাই না? 1 হয়, তার মানে যদি 1 হয় তাহলে এটা আমি লিখতে পারি এখানে। তার মানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, কিসের ফর্মুলা, এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এ কত, এ হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস বি মানে কত কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা তার পুরোটা কি হোল কিউব। তার মানে এটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত 1, তাহলে 1 এর হোল কিউব, 1 এর হোল কিউব মানে কত হবে 1 হবে। তার মানে অ্যান্সার কত হয়ে গেল, এর মান হচ্ছে 1। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1। কত সোজা দেখো তো অঙ্কটা। দেখো নেক্সট না একটা কি বলছে sec 5 এর সমান হচ্ছে cosec a প্লাস 36 এর tan 5 এর মান করছো, দেখা যাক কত যাক অঙ্ক আমরা করি। sec 5 এ সমান কত আছে cosec a প্লাস 36, cosec বলছে সবসময় আমাদের সেকেই দিচ্ছে, সেক দিচ্ছে, cosec দিচ্ছে, কখনো সাইন কস বেশি দেয়নি। আর এই যাতে তোমাদের ভুল হয় তার জন্য তো করেছে না, এগুলো অঙ্কগুলো দিয়েছে। তা sec 5 এ sec কার পুরো cosec এর পুরো, তাহলে cosec কত 90 ডিগ্রি, আমি সেককে করতে পারি দেখো তো, সেক কার পুরো কসেকের, তার মানে হচ্ছে কসেক 90 ডিগ্রি মাইনাস 5 সমান এটা যা আছে রেখে দেবো কসেক কত এ প্লাস 36 ডিগ্রি, তাই না? বা দেখো এই কসেক কসেক বাদ হয়ে যাবে, তখন দাঁড়া হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5a সমান কত এ প্লাস 36 ডিগ্রি, বা মাইনাস 5a মাইনাস a সমান কত হবে 36 ডিগ্রি মাইনাস কত 90 ডিগ্রি। ঠিক আছে, বা মাইনাস 6a সমান কত আসবে, দেখো মাইনাস 6a সমানে আসবে 54 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। তাহলে মাইনাস মাইনাসে কেটে দিলাম আমি, মাইনাস মাইনাসে সরি ওহো কত আসছে -54, হ্যাঁ -54 ডিগ্রি। তাহলে এটা যদি আমি কেটে দিই, দেখো এটা মাইনাস মাইনাসে কেটে দিলাম, তাহলে এ সমানে কত আসবে, এ সমানে আসবে দেখো এ সমানে আসবে 54 ডিগ্রি বাই 6, তার মানে হচ্ছে 9 ডিগ্রি হবে। তাহলে এর মান কত 9 ডিগ্রি। ঠিক আছে, এর মান যদি 9 ডিগ্রি হয়, আমার tan 5a চেয়েছে, তাহলে tan 5a কত হবে দেখো তো, tan কত 5a, তার মানে কত হবে tan অফ 5a এর মান বসে দেবো 5 ইন্টু কত 9 ডিগ্রি, তাহলে 5 9 45 ডিগ্রি, tan হচ্ছে 45 ডিগ্রি, তার মানে tan কত 5 9 45, তার মানে 1, tan 45 মান কত 1, আমার tan 5 এর মান চেয়েছে, তাহলে কত হয়ে গেল 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হয়ে গেল অঙ্কটা। এবার দেখো নেক্সট অঙ্ক কি আছে করে নাও দেখো। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক 10 কি বলছে, 1 সেমি পুরু ও 10 সেমি বহিঃপ্রসারণ বিশিষ্ট 42 সেমি লম্বা একটি দুই মুখ খোলা লোহার পাইপে, হ্যাঁ দুই মুখ খোলা একটি লোহার পাইপে কত পরিমাণ লোহা আছে। আচ্ছা 1 সেমি পুরু এত বহিঃপ্রসারণ বিশিষ্ট, আমি যদি পাইপ বলেছে তার মানে হচ্ছে চোঙের কি স্তরে, ধরো চোঙ, আমি যদি চোঙ আঁকি, দেখো যদি আমি চোঙ আঁকি দুমুখ খোলা আছে পুরো খোলা আছে, ঠিক আছে, তাহলে এইখানে বলছে যে
পুরু, অর্থাৎ এইটা হচ্ছে পুরোটা পুরু, মানে এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে 1 সেমি পুরু, খেয়াল করো, এই যে এই জায়গাটা হচ্ছে পুরোটা 1 সেমি পুরু, ঠিক আছে, এই যেটা আছে আর কি, এটা হচ্ছে পুরোটা 1 সেমি পুরু। তাহলে এটা যদি পুরোটা 1 সেমি পুরু হয়, ঠিক আছে, 10 সেমি বহির ব্যাসার্ধ, মানে এইখান থেকে আমি ধরো এখান থেকে আমি যদি ভাবি আর কি, দেখো এটা হচ্ছে বহির ব্যাসার্ধ, তার মানে হচ্ছে এখান থেকে বাইরেটা পর্যন্ত কত 10, ঠিক আছে, তার মানে এটা যদি পুরোটা 1 হয়, এই জায়গায় যদি আমি যদি এখান থেকে ছবিটা আঁকি, দেখো আমি যদি সাপোজ এরকম করি, ছবিটা দেখো ভালো করে, হ্যাঁ কেসটা কি বলতে চাইছে, ধরো এইটা কেন্দ্র, ঠিক আছে, পুরোটা যদি আমি 10 ভাবি, পুরোটা 10, তার মানে এটা পুরোটা 1, এটা পুরোটা 1, মানে এটা 10 হলে এটা কত হবে 9 হবে, তাই না, ভিতরের ব্যাসার্ধ কত হবে 9 হবে, উপরটা পুরোটা যদি 10 হয়ে যায়, এই পুরোটা যদি আমি 10 ভাবি, এই ভিতরটা কত হবে 9 হবে, আর এটা পুরোটা 1 আছে, মানে পুরোটা রাউন্ড কভার করে আছে 1, তার মানে এখানে চেয়েছে কি আমি শুধু বহির ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ করলেই হবে। আচ্ছা, দুই মুখ খোলা লিখে দেবো, দেখো দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের, লম্ব বৃত্তাকার চোঙ নয় পাইপ আছে, লম্ব বৃত্তাকার না লিখে লোহার পাইপ লিখছিলাম, লোহার পাইপ, দুই মুখ খোলা লোহার পাইপের লোহার পাইপের কি বলছে, যে বহির ব্যাসার্ধ দেওয়া আছে, বহির ব্যাসার্ধ কত দেওয়া আছে 10 সেমি। আচ্ছা 10 সেমি, এটা লম্বা কত না, লম্বা হচ্ছে কত 42 সেমি, 42 সেমি। আচ্ছা পুরু কত আছে, পুরু 1 সেমি আছে বাইরে আর কি, 1 সেমি পুরু, এত সেমি লম্বা বিষয় দুই মুখ খোলা হবে কত, আচ্ছা পুরু কত 1 সেমি আছে, তার মানে হচ্ছে আমার অন্তর্ব্যাসার্ধ কত হবে, অন্তর্ব্যাসার্ধ হবে কত হবে না 10 মাইনাস 1 সেমি, তার মানে কত আসবে, তার মানে হচ্ছে 9 সেমি, এটা হবে। এবার লোহা আমরা কি জানি, লোহা আছে পরিমাণ, যে পরিমাণ বলে কি জানি আমরা, যে পরিমাণ বলে জানি আমরা হচ্ছে আয়তন, তার মানে অ্যাকচুয়ালি বহির ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ আমরা ফর্মুলা একটা জানি, দেখো আমরা অ্যাকচুয়ালি লোহার পাইপ মানে তো চোঙ, তার চোঙের ক্ষেত্রে কি হয় না পাই আর স্কয়ার এইচ, অ্যাকচুয়ালি পাই আর স্কয়ার এইচ, কিন্তু এখানে দুটো পাই আছে, তার মানে পাই কত হবে r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ, আমি যদি এটা ফর্মুলা দুটো হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ারে হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস এইচ হয়ে যাবে, তাহলে আমি ডাইরেক্ট করছি, দেখো বড়টার ব্যাসার্ধ মাইনাস ছোটটার ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ যদি r1 ধরি, ছোটটার ব্যাসার্ধ যদি r2 ধরি, তাহলে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ। তাহলে কি করবো এরপরে, দেখো দাঁড়াবে আমাদের, দেখো যে অতএব লোহা আছে, লোহার পরিমাণ, অতএব লোহার পরিমাণ কত হবে না, লোহার পরিমাণটা আমাদের বেরোবে, যে 10 ছিল একটা আর একটা 9 ছিল, তাই তো, হ্যাঁ, তাহলে পাই মানে কত, পাই ইন্টু আর স্কোয়ার দুটো বিয়োগফল হবে, আর মানে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইন্টু এইচ বলতে হচ্ছে 42, এত কি ঘন সেমি, তো হ্যাঁ ঘন সেমি, তার মানে হচ্ছে পাই মানে 22/7, তাহলে 22/7 ইন্টু 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস কত 9 9 81 ইন্টু হচ্ছে 42, তাই তো, তাহলে কত আসছে আমাদের 22/7 ইন্টু 100 থেকে 81 বিয়োগ করলে কত 19 ইন্টু 42, 19 ইন্টু হচ্ছে কত 42, দেখো 19 ইন্টু হচ্ছে 19 ইন্টু 42, তাহলে 7 6 কত 42, তাহলে 6 সরি দেখো তেমন দাঁড়াচ্ছে কত, গুণ করবো, দেখো 22 19 আর 6, হ্যাঁ 19 কত 114, তাহলে 19 যদি 114 হয়, ঠিক আছে,
এবার আরো তাক করতে 22 দিয়ে গুণ করবো, তাহলে 22 দিয়ে গুণ করলে কত, 4 2 8, 11 দুগুণে 22, 228, এটাও 228 হয়ে যাবে, 228, তার মানে হচ্ছে 8, 8 2 0, হাত থেকে 1, 2 4 থেকে 5, 2508, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এত ঘন সেমি, এত ঘন সেমি, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 2508 এত ঘন সেমি। তার মানে কত হলো আমাদের লোহার পরিমাণ, কত, এত ঘন সেমি। দশটা হয়ে গেল, ঠিক আছে। দেখো হয়ে গেছে, আর কটা আছে, দুটো আছে, তাড়াতাড়ি করে নেবো, চলো। হুম হুম 11টা দেখো, এটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, হ্যাঁ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর একক হলে 1/h² 1/r² এর মান কত, প্লাস দিয়ে করে। আচ্ছা, তাহলে শঙ্কুটির কি দেওয়া আছে, শঙ্কুটির উচ্চতা এইচ, উচ্চতা কত, এইচ একক। আচ্ছা, শঙ্কুটির ব্যাসার্ধ কত দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে আর একক। আমার কি বলেছে যে শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, শতাংশে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো শতাংশে কি বলতে পারি, আয়তন কি হয় না 1/3 πr² h। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ধরে নিতে হবে, এর তির্যক উচ্চতা l, তির্যক উচ্চতা সমান l একক, ধরি ধরি, হ্যাঁ ধরে লিখে দেবো, তির্যক উচ্চতা l একক। আচ্ছা, ছবিটা আঁকি আমরা, শঙ্কু, হ্যাঁ, এটা ধরো আর, এটা এইচ, এটা এল। আচ্ছা, আমরা কি জানি l² সমান হচ্ছে r² প্লাস h², কারণ কেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়, তাই না। তাহলে 1/3 πr² h সমান কত বলতে পারি আমি, ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল, এটা হয়। তার মানে এখানে আমি যদি করি, দেখো পাই আর একটা করে বাদ হয়ে যাচ্ছে, তার মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এইচ আর একটা আর, আর এইচ সমান দেখো, আর h/3 সমান দেখো এল আসছে, ঠিক আছে, বা আর এইচ সমান কত, 3l, 3l। এবার উভয়পক্ষে কি স্কোয়ার করে দেবো, দেখো স্কোয়ার করে দিলে কত আসবে, বা দেখো r²h² সমান কত, 3l²। আর আমরা কি জানি যে l² মানে হচ্ছে r² প্লাস h², বা r²h² সমান কত, 3 ইন্টু কত, r² প্লাস 3l² মানে হচ্ছে 3l² হবে, হ্যাঁ। 3l² মানে কত, 9, 9 হয়ে যাবে এটা, হ্যাঁ। আচ্ছা, একটা স্টেপ করি, দেখো একটা স্টেপ করি, তাহলে এটা 3l² হয়ে গেল, r²h² সমান, ঠিক আছে। এবার দেখো পরেরটা মুছে দিচ্ছি একটু, দাঁড়াচ্ছে কত, বা r²h² সমান হচ্ছে 9l², তাই না, 9l² হয়ে যাবে, বা দেখো r²h² সমান 9 ইন্টু l² মান কত, r² প্লাস h², এটা আসছে। দেখো নেক্সট কি করতে পারি আমি, নেক্সট করতে পারি, বা এই 9 ইন্টু r² প্লাস h²টাকে নিয়ে নিচ্ছি, দেখো সুবিধার জন্য, সমান কত, r²h² করতে পারি আমি, বা বা r² প্লাস h² বা এটা ভাগ করে দিচ্ছে এদিকে, r²h² সমান হচ্ছে 1/9, বা প্রত্যেকটা ভাগ করে দেখো, r² কত, r²h² প্লাস h² বাই r²h² সমান কত, 1/9, এটা আসছে। এবার দেখো এখানে r² কেটে যাবে, এখানে হচ্ছে h², সরি h² কেটে যাবে, তখন দাঁড়াচ্ছে কত এখানে, এখানে যেটা হচ্ছে আমাদের, এখানে যেটা হচ্ছে যে, সরি, আমাদের যেটা এখানে হচ্ছে, দেখো 1/h² 1/h² প্লাস 1/r² সমান কত আসছে, 1/9। আমার মান চেয়েছিল কি, মান চেয়েছিল 1/h² প্লাস 1/r² মান কত, 1/9, তার মানে এটা হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 1/9, ঠিক আছে। তাহলে 11টা হয়ে গেল। এবার দেখো নেক্সট, 12টা,
বলছে 10 জন সদস্য বিশিষ্ট একটি রাশি তথ্যের যৌগিক গড় দেওয়া আছে 30। এবার পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত 15 এবং 17 ধরা হয়েছে, যাদের সঠিক মান যথাক্রমে 20 এবং 21। সঠিক যৌগিক গড় কত? তেমন আমি এটা করতে পারি, দেখো যে 10 জন সদস্যের যৌগিক গড় কত? 30। যৌগিক গড় কত? 30। ঠিক আছে, যৌগিক গড় 30। এরপরে কি বলেছে, যেহেতু 30 ছিল, ভুলবশত কত দুজন হচ্ছে, এরকম কেসটা হয়ে গেছে যে 15 এবং 17 ধরা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কত ধরতে হতো? 20 আর 21 ধরতে হতো। আচ্ছা ঠিক আছে, চলো দেখো তাহলে 10 জন সদস্যের মোট কত হবে? মোট হবে হচ্ছে 10 × 30, তার মানে কত? 300। এটা হবে 300 হলো। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে যে ভুলবশত হচ্ছে 15 এবং 17 ধরা হয়েছে, যাদের সঠিক মান 20 এবং 21 হবে। আচ্ছা, অতএব কি বলবো? অতএব সঠিক মোট কত হবে? দেখো সঠিক মোট হবে অ্যাকচুয়ালি, দেখো আমার ধরা হয়েছে কত ছিল, টোটাল হচ্ছে এটা মোট হচ্ছে 300। এবারে ধরা হয়েছে 15 17, কিন্তু আমার সঠিক মান হচ্ছে 20 21, তার মানে হচ্ছে 15 আর 17টা কি করবো? বিয়োগ করব। দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, দেখো 300 আছে তো, 300 একটা জিনিস খেয়াল করো, 300 প্লাস এখানে কি করব না, দেখো এটা যোগ করব, 20 + 21, এটা হওয়ার ছিল তো, মাইনাস দিলে কত বাদ যাচ্ছে? 15, এটা 15 বাদ যাচ্ছে আর 17 বাদ যাচ্ছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা এরকমভাবে হবে 20 + 21 - 15 + 17, এই কেসটা। হ্যাঁ, মোটটা হচ্ছে, সরি, 300 প্লাস এটা 20 আর 21 যদি আমি যোগ করি কত হবে? 41, 41 মাইনাস কত? 32, এটা আসবে। তার মানে হচ্ছে 300 প্লাস কত হচ্ছে? 32 9, এটা আসছে 300 প্লাস 9, আমার 309 আসছে। 300 সঠিক মোটটা কত আসবে তাহলে? সঠিক মোটটা আসছে 309। কারণ হচ্ছে কি, আমার দেখো এটা যোগ করার কথা ছিল, তাহলে এগুলো বাড়তি চলে এসছে তো, তাই না? এটা মাইনাস করে দিলাম। আচ্ছা, তাহলে 309, এই 309 চলে এলো। এরপর তাহলে কি হচ্ছে, অর্থাৎ সঠিক যৌগিক গড়টা কত হবে? না 10টা তো, 10 জনই তো ছিল, তার মানে হচ্ছে অতএব সঠিক যৌগিক গড় কত হবে? অতএব সঠিক যৌগিক গড় সমান হবে, দেখো আমরা কি জানি যে মোট বাই হচ্ছে যতগুলো সংখ্যা আছে, তাহলে 390 বাই কত? 10, তার মানে কত আসবে? 30.9। তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল? যৌগিক গড়। ঠিক আছে, 30.9। আচ্ছা, আর তো তোমাদের শর্ট কোশ্চেন নেই কিছু, তাহলে এটাই ছিল আমাদের 3 নম্বর স্কুল মানে পর্ষদের। আবার আমি কি করব না, পরপর তোমাদের যত তাড়াতাড়ি পারবে আমি এই ইয়েগুলো নিয়ে আসবো, পুরো শর্ট কোশ্চেনগুলোকে শেষ করে দেবো, তারপরে আমি নিয়ে আসবো কি না বড় কোশ্চেনগুলো। ঠিক আছে, তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, পাশে থেকো। ঠিক আছে, আজকে আর কিছু করাচ্ছি না, ধন্যবাদ।